পরিস্থিতি তখন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার। আর এবারে খাস কলকাতায় গ্রেপ্তার করা হলো এক বাংলাদেশিকে। এনআরএস হাসপাতালের সামনে থেকে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। কলকাতায় ফের বাংলাদেশি গ্রেপ্তার। এনআরএস হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাকে। অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার করেছে তাকে পুলিশ। গ্রেপ্তার বাংলাদেশের বরিশালের বাসিন্দা, তার কাছে ছিল না কোনো বৈধ নথি। বাংলাদেশি মহিলাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আরো একবার জানাই আপনাদেরকে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এনআরএস হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাকে। অনুপ্রবেশকারী সন্দেহে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাংলাদেশের বরিশালের বাসিন্দা, তার কাছে ছিল না কোনো বৈধ নথি। বাংলাদেশি মহিলাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কলকাতায় ফের বাংলাদেশি গ্রেপ্তার। এনআরএস হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার এক মহিলা। অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার করেছে তাকে পুলিশ। যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে গ্রেপ্তার বাংলাদেশের বরিশালের বাসিন্দা। তার কাছে বৈধ নথি চাওয়া হয় কিন্তু কোনো রকম বৈধ নথি সে দেখাতে পারেনি। সে কারণে এই বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এনআরএস হাসপাতালের সামনে তাকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ এবং তারপরে সন্দেহ হওয়ায় তাকে আটক করে প্রথমে পুলিশ এবং তারপরে জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। যখন শহর কলকাতা থেকে একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক তখনই মুম্বাই থেকে 1 নয় 2 নয় 13 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মুম্বাই থেকে গ্রেপ্তার 13 জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের ঘাটকোপার পুলিশ। নালাসোপারের আচল ডিভিশনে অবৈধ বসবাসের অভিযোগ, ধৃতদের মধ্যে 4 জন নাবালক রয়েছে। গত মাসে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং তাকে গ্রেপ্তার করার পর লাগাতার দফায় দফায় তাকে জেরা করে পুলিশ এবং তারপরেই এই বাংলাদেশিদের খোঁজ মেলে, যদিও ধৃতদের কাছ থেকে কোনো রকম বৈধ নথি পাওয়া যায়নি। এবং এই বিষয়ে মুম্বাইয়ের পুলিশ আধিকারিকের কি বক্তব্য শোনাই আপনাদের। कोपर पुलिस थाने के अंदर भीमनगर जंक्शन में दिनांक 10 दिसंबर को एक बांग्लादेशी नागरिक को हमने अरेस्ट किया था। इसके डिटेल इन्वेस्टिगेशन में ये पता चला कि नालासोपारा ईस्ट भाग में बांग्लादेशी परिवार कानूनी तरीके से भारत में आए हैं और रह रहे। इंफॉर्मेशन के ऊपर हमारी टीम ने जाके 5 पुरुष 4 महिला और उनके साथ 4 छोटे बालक, ऐसे 13 लोगों को ताबे में लिया है। বাংলাদেশের হাস্যকর মন্তব্য শেষ হয়েও যেন হচ্ছে না শেষ। আরো একবার সার্জিস আলম তিনি হাস্যকর মন্তব্য করছেন। হাস্যকর তার বক্তব্য শুনুন একবার কি বলছেন। তিনি বলছেন শুধু বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নয়, 7 সিস্টার্স রক্ষায় অংশগ্রহণ করেছিল ভারত। সার্বভৌমত্ব রক্ষার্থে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ভারতের অবাস্তব মন্তব্য। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের কি বলেছেন তিনি একবার শোনাই আপনাদের। যে একটা দেশ কোনোদিন দুইটা দেশের মধ্যে এমনি এমনি চলে আসে না। আন্তর্জাতিক রাজনীতিতে এতটা উদার হয় না যে দুইটা দেশের যুদ্ধের মাঝখানে নিজে অংশগ্রহণ করবে। নিজের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ 1971 সালে ভারত করেছে। আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজের 7 সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আর এবারে আমরা নজর রাখবো বাংলাদেশের ফরিদপুরের দিকে। বাংলাদেশের ফরিদপুরে সেখানে এক সাংবাদিকের পরিবারের উপর হামলা। শুধুমাত্র হামলা নয়, একেবারে এলো পাথারি কোপানো হয়েছে পরিবারের সদস্যদের। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আরো একবার জানাই আপনাদেরকে, বাংলাদেশে সেখানে সাংবাদিকের পরিবারের উপর হামলার অভিযোগ উঠে আসছে। বাংলাদেশের ফরিদপুরের ঘটনায় চাঞ্চল্য, এলো পাথারি কোপানোর অভিযোগ। থানায় অভিযোগ দায়ের, সাংবাদিকের অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
মুক্তিযোদ্ধার ওপর আক্রমণ, লজ্জার ছবি বাংলাদেশে একের পর এক উঠে আসছে। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সেখানে সাংবাদিকের পরিবারের উপর হামলা, আর এবারে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশে ফের আক্রান্ত মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলার অভিযোগ। বাংলাদেশের ফরিদপুরের ঘটনা। আগেও বাংলাদেশে হেনস্থা করা হয় মুক্তিযোদ্ধাকে, ইউনূসের সমালোচনা করার জন্য এই হামলা বলে জানা যাচ্ছে। আরও একবার জানাই আপনাদেরকে, বাংলাদেশে আক্রান্ত মুক্তিযোদ্ধা, আবারও মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলার অভিযোগ। বাংলাদেশের ফরিদপুরের ঘটনা, এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবং এ বিষয়ে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস কি বলছেন, তার কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের। গোটা বিষয়টা আনফর্চুনেট, একটা এরকম হতে পারে 21st সেঞ্চুরিতে, এটা খুব শকিং। আমরা এটাই আশা করব কি এই ধরনের যেটা অত্যাচার হচ্ছে, ডিসক্রিমিনেশন হচ্ছে, এটা বাংলাদেশে হবে না। আপনাদের শোনালাম সেই বক্তব্য, এবং এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষ এবং তৃণমূলের পক্ষ থেকে শশী পাঞ্জা কি বলছেন শুনুন। যারা মাথা খারাপ টাইপের লোক, অত্যন্ত উগ্র, অবিবেচক, একদম ফ্যানাটিক, সেই লোকগুলো এখন দাপিয়ে বেড়াচ্ছে। কারণ কোনো প্রশাসন নেই, সরকার নেই, এদের আটকাবার কোনো ব্যবস্থা নেই। এরা মুষ্টিমেয় সংখ্যায় হলেও এরা বাংলাদেশের পরিবেশ খারাপ করছে। সাধারণ মানুষ প্রচণ্ড ভয়ের মধ্যে আছে। যেই মানুষগুলি ত্যাগ করে বলিদান দিয়ে দেশকে স্বাধীন করেছে, তাদেরকে, তাদের স্ট্যাচুকে অপমান করা হচ্ছে। স্বাধীনতা যোদ্ধাদেরকে অত্যাচারিত করা হচ্ছে। ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এখন বাংলাদেশে দেশের কথা বললে তাদেরকে মার খেতে হবে, তার জীবন সংকটে পড়বে। এই একটা ভয়ঙ্কর পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছে। দেখুন, এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের পক্ষ থেকে তার স্টেটমেন্ট তিনি পরিষ্কারভাবে রেখেছেন। দুটি কথা, এক, তিনি বলেছিলেন যে ইউনাইটেড নেশনস পিস কিপিং ফোর্স যদি আনা যায় সেটা ভারত সরকারকে তিনি জানিয়েছেন। আর দ্বিতীয়ত বলেছেন যে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে বাংলাদেশ একটা দেশ আর আমাদের একটা দেশ, এই দুই দেশের কথাবার্তা ইত্যাদি, এবং এই পরিস্থিতি কেন্দ্রীয় সরকার যেভাবে পদক্ষেপ নেবে তাতে আমাদের সমর্থন থাকবে। নিশ্চিতভাবে আমরা চিন্তিত থাকি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।